কে? আমি জবাব দিচ্ছি না, চুপ করে আছি। দ্বিতীয়বার কে বললে জবাব দেব। মিসির আলি দ্বিতীয়বার কে বলবেন কি না বুঝতে পারছি না। আগেরবার বলেননি, সরাসরি দরজা খুলেছেন। আজ আমি মিসির আলি সাহেবের জন্যে কিছু উপহার নিয়ে এসেছি। এক পট ব্রাজিলিয়ান কফি, ইভাপোরেটেড মিল্কের একটা কৌটা এবং এক বক্স সুগার কিউবস। কফি বানিয়ে চায়ের চামচে মেপে মেপে চিনি দিতে হবে না, সুগার কিউব ফেলে দিলেই হবে। একটা সুগার কিউব মানে 1 চামচ চিনি, দুটা মানে 2 চামচ। উপহার আনার পেছনের ইতিহাসটা বলা যাক। শতাব্দী স্টোরে আমি গিয়েছিলাম টেলিফোন করতে। এমনিতে শতাব্দী স্টোরের লোকজনদের ব্যবহার খুব ভালো, শুধু টেলিফোন করতে গেলে খারাপ ব্যবহার করে। ফোন নষ্ট, মালিকের নিষেধ আছে, চাবি নেই, নানান টালবাহানা করে। শেষ পর্যন্ত দেয়, তবে টেলিফোন শেষ হওয়া মাত্র বলে 5টা টাকা দেন, কল চার্জ। আজও তাই হলো। আমি হাতের মুঠা থেকে 500 টাকার একটা নোট বের করলাম। ভাঙতি দেন। ভাঙতি নেই। আর শুনুন, আপনাকে টাকা ফেরত দিতে হবে না। এখন যে কলটা করেছি সেটা 500 টাকা দামের কল। আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, ওর নাম রূপা। আরেকটা কথা শুনুন ভাই, আমি যতবার আপনাদের এখান থেকে রূপার সঙ্গে কথা বলবো ততবারই আপনাদের 500 করে টাকা দেব। তবে অন্য কলে আগের মতো 5 টাকা। ভাই যাই বলেই আমি হন করে পথে চলে এসেছি। দোকানের এক কর্মচারী এসে আমাকে ধরল। শতাব্দী স্টোরের মালিক ডেকেছেন, আমাকে যেতেই হবে, না গেলে তার চাকরি থাকবে না। আমি মালিকের সঙ্গে দেখা করার জন্য ফিরে গেলাম। নিতান্তই অল্প বয়সী একটা ছেলে, গোলাপি রঙের হাওয়াই শার্ট পরে বসে আছে, সুন্দর চেহারা। ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হিসাবে তাকে মানাচ্ছে না। তাকে সবচেয়ে মানাতো যদি টিভি সেটের সামনে বসে ক্রিকেট খেলা দেখত এবং কোনো ব্যাটসম্যান ছক্কা মারলে লাফিয়ে উঠত। শতাব্দী স্টোরের মালিক আমাকে অতি যত্নে বসালো, কফি খাওয়ালো। আমি কফি খেয়ে বললাম, অসাধারণ, জীবনানন্দ দাশের কবিতার মতোই অসাধারণ। সে বলল, কোন কবিতা? আমি আবৃত্তি করলাম। পুরনো পেঁচারা সব কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে। মাঠের মুখের পরে, সবুজ ধানের নিচে, মাটির ভিতরে ইঁদুরেরা চলে গেছে। আঁটির ভিতর থেকে চলে গেছে চাষা। শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা। শতাব্দী স্টোরের মালিক তার এক কর্মচারীকে ডেকে বলল, ওনাকে সবচেয়ে ভালো কফি এনে দাও। ইভাপোরেটেড দুধের একটা টিন, সুগার কিউব দাও। আমি থ্যাঙ্কস বলে উপহার গ্রহণ করলাম। তারপর ছেলেটা বলল, এখন থেকে দোকানে উনি এলে প্রথম জিজ্ঞেস করবে ওনার কি লাগবে। যা লাগবে দেবে, কোনো বিল করতে পারবে না। উনি ঢোকা মাত্র আমার ঘরে নিয়ে যাবে, সেখানে টেলিফোন আছে, উনি যত ইচ্ছা টেলিফোন করতে পারবেন। ব্যবসায়ী মানুষ, তার বয়স যত অল্পই হোক, এমন ফ্রি পাস দেয় না। আমি বিস্মিত হয়ে তাকালাম। ছেলেটা বলল, আমি আপনাকে চিনি, আপনি হিমু। দোকানের লোকজন আপনাকে চিনতে পারেনি, ওদের অপরাধ ক্ষমা করবেন। এখন বলুন, আপনি কোথায় যাবেন? ড্রাইভার আপনাকে নামিয়ে দিয়ে আসবে। ড্রাইভার আমাকে মিসির আলি সাহেবের বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। আমি কড়া নেড়ে অপেক্ষা করছি কখন মিসির আলি সাহেব দরজা খুলবেন। দ্বিতীয়বার কড়া নাড়তে ইচ্ছে করছে না। সাধারণ মানুষের বাসা হলে কড়া নাড়তাম। এ বাসায় থাকেন মিসির আলি, কিংবদন্তি পুরুষ। প্রথম কড়া নাড়ার শব্দেই তার বুঝে যাবার কথা কে এসেছে, কেন এসেছে। দরজা খুলল। মিসির আলি সাহেব বললেন, কে? হিমু সাহেব? জি স্যার। মাথা কামিয়েছেন? আপনাকে ঋষি ঋষি লাগছে।
আমি ঋষিসুলভ হাসি হাসলাম। তিনি সহজ গলায় বললেন, আজ এত সকাল সকাল এসেছেন? ব্যাপার কি? রাত মোটে 9টা বাজে। হাতে কি? আপনার জন্যে সামান্য উপহার, কফি, দুধ, চিনি। মিসির আলি সাহেবের চোখে হাসি ঝিলিক দিয়ে উঠল। আমি বললাম, স্যার, আপনার রাতের খাওয়া কি হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। তাহলে আমাকে রান্নাঘরে যাবার অনুমতি দিন, আমি আপনার জন্যে কফি বানিয়ে নিয়ে আসি। আসুন আমার সঙ্গে। আমি মিসির আলি সাহেবের সঙ্গে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরটা আমার পছন্দ হলো। মনে হচ্ছে রান্নাঘরটাই আসলে তার লাইব্রেরি। 3টা উঁচু বেতের চেয়ার, সেলফ ভর্তি বই। রান্না করতে করতে হাত বাড়ালেই বই পাওয়া যায়। রান্নাঘরে একটা ইজি চেয়ারও আছে। ইজি চেয়ারের পায়ের কাছে ফুটরেস্ট। বোঝাই যাচ্ছে ফুটরেস্টে পা রেখে আরাম করে বই পড়ার ব্যবস্থা। মিসির আলি চুলা ধরাতে ধরাতে বললেন, রান্নাঘরে এত বইপত্র দেখে আপনি কি অবাক হচ্ছেন? জি না, আমি কোনো কিছুতেই অবাক হই না। আসলে কি জানেন, হয়তো চা খাবার ইচ্ছে হলো। চুলায় কেতলি বসালাম। পানি ফুটতে অনেক সময় লাগছে। চুপচাপ অপেক্ষা করতে খুব খারাপ লাগে। তখন বই পড়া শুরু করি। চুলায় কেতলি বসিয়ে আমি 21 পৃষ্ঠা পড়তে পড়তে পানি ফুটে যায়। এই থেকে আপনি আমার বই পড়ার স্পিড সম্পর্কে একটা ধারণা পাবেন। আমরা কফির পেয়ালা হাতে নিয়ে বসার ঘরে এসে বসলাম। মিসির আলি বললেন, আপনার গলায় কি মাছের কাঁটা ফুটেছে? লক্ষ্য করলাম অকারণে ঢোক গিলছেন। আমি বললাম, জি। শুধু শুধু কষ্ট করছেন কেন? কাঁটা তোলার ব্যবস্থা করেন। মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে গেলে ওরা চিমটা দিয়ে কাঁটা তুলে ফেলবে। আমি কাঁটার যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছি। মানুষ তো ক্যান্সারের মতো ব্যাধিও শরীরে নিয়ে বাস করে। আমি সামান্য কাঁটা নিয়ে পারবো না? মিসির আলি হাসলেন। ছেলে মানুষই যুক্তি শুনে বয়স্করা যে ভঙ্গিতে হাসে সেই ভঙ্গির হাসি দেখতে ভালো লাগে। হিমু সাহেব? জি স্যার। আমি আপনার ভয় পাওয়ার ব্যাপারটা নিয়ে ভেবেছি। রহস্যের সমাধান হয়েছে? ভয়ের কার্যকরণ সম্পর্কে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি। এটিই সঠিক ব্যাখ্যা কিনা তা প্রমাণ সাপেক্ষ। ব্যাখ্যা শুনতে চান? বলুন। মিসির আলি কফির কাপ নামিয়ে সিগারেট ধরালেন। সামান্য হাসলেন। সেই হাসি অতি দ্রুত মুছেও ফেললেন। কথা বলতে শুরু করলেন শান্ত গলায়, যেন তিনি নিজের সঙ্গেই কথা বলছেন, অন্য কারোর সঙ্গে নয়। যেন তিনি যুক্তি দিয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করছেন। হেমু সাহেব, আমার ধারণা যে ভয়ের কথা আপনি বলছেন, এই ভয় অতি শৈশবেই আপনার ভেতর বাসা বেঁধেছে। কেউ একজন হয়তো এই ভয়ের বীজ আপনার ভেতর পুঁতে রেখেছিল, যাতে পরবর্তী কোনো এক সময় বীজের অঙ্কুরোদ্গম হয়। তীব্র ভয় আপনাকে আচ্ছন্ন করে। অতি শৈশবের তীব্র ভয় অনেক অনেক কাল পর ফিরে আসে। এটা একটা রিকারিং ফেনোমেনা। মনে করুন 3 বছরের কোনো শিশু পানিতে ডুবে মৃত্যুর কাছাকাছি চলে গেল। তাকে শেষ মুহূর্তে পানি থেকে উদ্ধার করা হলো। সে বেঁচে গেল। পানিতে ডোবার ভয়ঙ্কর স্মৃতি তার থাকবে না। সে স্বাভাবিকভাবে বড় হবে। কিন্তু ভয়ের এই অংশটি কিন্তু তার মাথা থেকে যাবে না। মস্তিষ্কের স্মৃতি লাইব্রেরিতে সেই স্মৃতি জমা থাকবে। কোনো কারণে যদি হঠাৎ সেই স্মৃতি বের হয়ে আসে, তাহলে তার সমগ্র চেতনা প্রচণ্ড নাড়া খাবে। সে ভেবেই পাবে না ব্যাপারটা কি। আপনি কি শৈশবে কখনো পানিতে ডুবেছেন? হ্যাঁ, চৌবাচ্চায় ডুবে গিয়েছিলাম। ঘটনাটা বলুন তো। ঘটনা আমার মনে নেই। বাবার ডায়েরি পড়ে জেনেছি। আমার বাবা আমাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করতেন। মৃত্যু ভয় কি এটা আমাকে বোঝাবার জন্যে তিনি একটা ভয়ঙ্কর পরীক্ষা করেছিলেন। চৌবাচ্চায় পানি ভর্তি করে আমাকে ডুবিয়ে দিয়েছিলেন। তার হাতে ছিল স্টপ ওয়াচ।
তিনি স্টপওয়াচ দেখে ৭৫ সেকেন্ড আমাকে পানিতে ডুবিয়ে রেখেছিলেন। আপনার বাবা কি মানসিকভাবে অসুস্থ ছিলেন? একসময় আমার মনে হতো তিনি মানসিক রোগী। এখন তা মনে হয় না। বাবার কথা থাক। আপনি আমার সম্পর্কে বলুন। আমি মানসিক রোগী কিনা সেটা জানা আমার পক্ষে জরুরি। অতি শৈশবের একটা তীব্র ভয় আপনার ভেতর বাসা বেঁধেছিল। আমার ধারণা সেই ভয়ের সঙ্গে আরও ভয় যুক্ত হয়েছে। মস্তিষ্কের মেমোরি সেলে ভয়ের ফাইল ভারী হয়েছে। একসময় আপনি সেই ভয় থেকে মুক্তি পেতে চেষ্টা করেছেন। তখনই ভয়টা মূর্তিমান হয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। সে চাচ্ছে না আপনি তাকে অস্বীকার করুন। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন ওই রাতে আমি যা দেখেছি সবই আমার কল্পনা? না, বেশিরভাগই সত্যি। তবে সেই সত্যটাকে কল্পনা ঢেকে রেখেছে। বুঝতে পারছি না। আমি বোঝাবার চেষ্টা করছি। ওই রাতে আপনি ছিলেন খুব ক্লান্ত। আপনার স্নায়ু ছিল অবসন্ন। খুব ক্লান্ত ছিলাম। স্নায়ু অবসন্ন ছিল বলছেন কেন? আপনার কাছ থেকে শুনেই বলছি। সারা রাত আপনি হেঁটেছেন, জ্যোৎস্না দেখেছেন, তারপর ঢুকলেন গলিতে। দীর্ঘ সময় কোনো একটি বিশেষ জিনিস দেখায় ক্লান্তি আসে, স্নায়ু অবসন্ন হয়। ঠিক আছে, বলুন। আপনাকে দেখে কুকুররা সব দাঁড়িয়ে গেল। একটি এগিয়ে এলো সামনে, তাই না? জি, কুকুরদের দলপতি। আবার ওই ভয়ঙ্কর মূর্তি যখন এলো তখন কুকুররা তার দিকে ফিরল। দলপতি এগিয়ে গেল সামনে। দেখুন হিমু সাহেব, কুকুররা যা করেছে তা হচ্ছে কুকুরদের জন্যে অত্যন্ত স্বাভাবিক কর্মকাণ্ড। তারা উদ্ভট কিছু করেনি। অথচ তাদের এই স্বাভাবিক কর্মকাণ্ডই আপনার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল, কারণ আপনি নিজে স্বাভাবিক ছিলেন না। আপনার মধ্যে এক ধরনের ঘোর কাজ করা শুরু করেছে। শৈশবের সমস্ত ভয় বাক্স ভেঙে বের হয়ে আসা শুরু করেছে। তারপর আপনি শুনলেন লাঠি ঠক ঠক করে কে যেন আসছে। আপনি যদি স্বাভাবিক থাকতেন তাহলে কিন্তু লাঠি ঠক ঠক শব্দ শুনে ভয়ে অস্থির হতেন না। লাঠি ঠক ঠক করে কেউ আসতেই পারে। আপনি খুবই অস্বাভাবিক অবস্থায় ছিলেন বলেই এই কাণ্ডটা ঘটেছে। আপনার মস্তিষ্ক অসম্ভব উত্তেজিত। সে বিচিত্র খেলা শুরু করেছে। আপনার স্বাভাবিক দৃষ্টি সে এলোমেলো করতে শুরু করেছে। আপনি মানুষটা দেখলেন। চাদর গায়ে একজন মানুষ, যার চোখ নেই, মুখ নেই, ঠিক না? জি। আমার ধারণা আপনি এসিডে ঝলসে যাওয়া একজন অন্ধকে দেখেছেন। অন্ধ বলেই সে লাঠি হাতে হাঁটাচলা করে। আপনাকে দেখে সে দাঁড়িয়ে পড়ল, লাঠি উঁচু করল আপনার দিকে। একজন অন্ধের পক্ষে আপনার উপস্থিতি বুঝতে পারা কোনো ব্যাপার না। অন্ধদের অন্যান্য ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ থাকে। অবশ্যই অন্ধ না হয়ে একজন কুষ্ঠরোগীও হতে পারে। কুষ্ঠরোগীও এমন বিকৃত হতে পারে। আমি নিজে কয়েকজনকে দেখেছি। আমি বললাম, স্যার, একটা কথা। আমি দেখেছি মানুষটা যখন ফিরে যাচ্ছিল তখন তাকে খুব লম্বা দেখাচ্ছিল। আপনি যা দেখেছেন তার কিছুই না। লাইট অ্যান্ড শেডের একটা ব্যাপার। গলিতে একটা মানুষকে দাঁড় করিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে আলো গায়ে ফেলে পরীক্ষা করতে পারেন। দেখবেন আলো কোত্থেকে ফেলেছেন এবং সেই আলো ফেলার জন্যে তার ছায়া কত বড় হচ্ছে তার উপর নির্ভর করছে তাকে কত লম্বা মনে হচ্ছে। একে বলে অপটিক্যাল ইলিউশন। ম্যাজিশিয়ানরা অপটিক্যাল ইলিউশনের সাহায্যে অনেক মজার মজা খেলা দেখান। পুরো ব্যাপারটা আপনার কাছে এত সহজ মনে হচ্ছে? জি, মনে হচ্ছে। পৃথিবীর সমস্ত জটিল সূত্রগুলির মূল কথা খুব সহজ। আপনি যে আপনার মাথার ভেতর শুনলেন কে বলছে ফিরে যাও, ফিরে যাও, তার ব্যাখ্যাও খুব সহজ ব্যাখ্যা। আপনার অবচেতন মন আপনাকে ফিরে যেতে বলছিল। আমি কি আপনার সব ব্যাখ্যা গ্রহণ করে নেব, না নিজে পরীক্ষা করে দেখব? সেটা আপনার ব্যাপার।
আমার কেন জানি মনে হয় ওই জিনিসটার মুখোমুখি দাঁড়ানো মানে আমার মৃত্যু। সে আমাকে ছাড়বে না। তাহলে তো আপনাকে অবশ্যই ওই জিনিসটার মুখোমুখি হতে হবে। যদি না হই, তাহলে সে আপনাকে খুঁজে বেড়াবে। আজ একটা গলিতে সে আছে, কাল চলে আসবে রাজপথে। একটি গলি যেমন আপনার জন্য নিষিদ্ধ হয়েছে, তেমনি শুরুতে একটা রাজপথও আপনার জন্য নিষিদ্ধ হবে। তারপর আরও একটা, তারপর একসময় দেখবেন শহরের সমস্ত পথঘাট নিষিদ্ধ হয়ে গেল। আপনাকে শেষ পর্যন্ত ঘরে আশ্রয় নিতে হবে। সেখানেও যে স্বস্তি পাবেন তা না। মাঝরাতে হঠাৎ মনে হবে দরজার বাইরে ওই অশরীরই দাঁড়িয়ে। দরজা খুললেই সে ঢুকবে। আমি চুপ করে রইলাম। মিসির আলি হাসি মুখে বললেন, আপনার বাবা বেঁচে থাকলে তিনি আপনাকে কী উপদেশ দিতেন? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আপনি যে উপদেশ দিচ্ছেন সেই উপদেশই দিতেন। আচ্ছা স্যার, উঠি। উঠবেন? আচ্ছা, কফির জন্য ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করি, মানুষের কি থট রিডিং ক্ষমতা আছে? থাকতে পারে, পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিম্ন শ্রেণীর প্রাণীদের এই ক্ষমতা সম্ভবত আছে। ডিউক ইউনিভার্সিটিতে একবার একটা গবেষণা করা হয়েছিল। 50টা ইঁদুরকে দুটা থালায় করে খাবার দেওয়া হতো। একটা থালার নাম্বার 1 এবং অন্যটার নাম্বার 0। খাবার দেবার সময় মনে মনে ভাবা হতো 0 নাম্বার থালার খাবার যে ইঁদুর খাবে তাকে মেরে ফেলা হবে। দেখা গেল 0 নাম্বার থালার খাবার কোনো ইঁদুর স্পর্শ করছে না, অথচ একই খাবার। আপনার ধারণা ইঁদুর মানুষের মনের কথা বুঝত বলেই এটা করত? হতে পারে। আপনি থট রিডিং এর ক্ষমতা আছে এমন কোনো মানুষের দেখা পাননি? পেয়েছি, তবে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। নিশ্চিত হতে ইচ্ছেও করেনি। থাকুক না কিছু রহস্য। স্যার, যাই। আচ্ছা। মিসির আলি সাহেব আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। আমি রাস্তায় নেমে দেখলাম সুন্দর জ্যোৎস্না হয়েছে। কোথায় যাওয়া যায়? কোথাও যেতে ইচ্ছে করছে না। পথে পথে হাঁটতেও ভালো লাগছে না। ভ্রমণের নেশায় মাতাল ভূপর্যটকও কি একসময় ক্লান্ত হয়ে বলেন, হাঁটতে ভালো লাগছে না? পরম শ্রদ্ধেয় সাধু যিনি, তিনি প্রতি সন্ধ্যায় মুণ্ডিত মস্তকে বৎসদের নানান জ্ঞানের কথা বললেন, তিনিও কি একসময় ক্লান্ত হয়ে বলেন, আর ভালো লাগছে না? মানুষের শরীরযন্ত্রের দুটি তার। একটিতে ক্রমাগতই বাজে ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। অন্যটিতে বাজে ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। দুটি তার একসঙ্গেই বাজতে থাকে। একটি উঁচু স্বরে, উচ্চ সপ্তকে, অন্যটি মন্দ্র সপ্তকে। কারো কারো কোনো একটি তার ছিঁড়ে যায়। আমার বেলায় কি হচ্ছে? ভালো লাগছে তারটি কি ছিঁড়ে গেছে? ঘরে ফিরে যাব? চার দেয়ালে নিজেকে বন্দি করে ফেলব? সেই ইচ্ছাও করছে না। আমি আশরাফুজ্জামান সাহেবের সন্ধানে রওনা হলাম। তিনি কি কন্যার শ্বশুরবাড়ি গিয়েছেন? মনে হয় না। অতি আদরের মানুষের অবহেলা সহ্য করার ক্ষমতা মানুষের নেই। মানুষ বড়ই অভিমানী প্রাণী। আশরাফুজ্জামান সাহেব বাসাতেই ছিলেন। আমাকে দেখে যন্ত্রের মতো গলায় বললেন, কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। আপনি কি করছেন? কিছু করছি না, শুয়েছিলাম। শরীর খারাপ? জি না, শরীর খারাপ না, শরীর ভালো। খাওয়া দাওয়া করেছেন? জি না, রান্না করিনি। আপনার কন্যার সঙ্গে যোগাযোগ হয়েছে? জি না, ওরা চিটাগাং গেছে। ওর শ্বশুর বাড়ি চিটাগাং। যাবার আগে আপনার সঙ্গে দেখা করে যায়নি? আমাকে নেবার জন্যে লোক পাঠিয়েছিল। আমার যেতে ইচ্ছে করছিল না। আমি আপনাকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবেন? তেমন কোথাও না, পথে পথে হাঁটব। জ্যোৎস্না রাতে পথে পথে হাঁটতে অন্যরকম লাগে। যাবেন? জি না। পথে হাঁটতে হাঁটতে আপনি আপনার মেয়ের গল্প করবেন, আমি শুনব। তার সব গল্প শোনা হয়নি। যাবেন? আচ্ছা, চলুন।
আমরা পথে নামলাম। ঠিক করে ফেললাম তাঁকে নিয়ে প্রচুর হাঁটব। হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়বেন। শরীর যতই অবসাদগ্রস্ত হবে, মন তত হালকা হবে। হিমু সাহেব, জি। আপনি বোধহয় ভাবছেন আমি মেয়ের উপর খুব রাগ করেছি। আসলে রাগ করিনি। কারণ রাগ করব কেন বলুন? আমি তো আসলেই তার বিয়ে ভেঙেছি। উড়ো চিঠি দিয়েছি, টেলিফোনে খবর দিয়েছি। নিজের ইচ্ছায় তো করেননি। আপনার স্ত্রী আপনাকে করতে বলেছেন। আপনি করেছেন। খুবই সত্যি কথা। কিন্তু আমার মেয়ে বিশ্বাস করে না। তার মার সঙ্গে যে আমার কথাবার্তা হয়, এটাও সে বিশ্বাস করে না। অল্প বয়সে সবকিছু অবিশ্বাস করার একটা প্রবণতা দেখা যায়। বয়স বাড়লে ঠিক হয়ে যাবে। আমার মেয়ের কোনো দোষ নেই। আমার আত্মীয় স্বজনরা ক্রমাগত তার কানে মন্ত্রণা দেয়। আমি যে কী ধরনের মন্দ লোক, এটা শুনতে শুনতে সেও বিশ্বাস করে ফেলেছে। আপনি মন্দ লোক? ওদের কাছে মন্দ লোক। মেয়ে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিই না, নিজে নিজে হোমিওপ্যাথি করি, এইসব আর কি। ওরা তো জানে না আপনি যা করেন স্ত্রীর পরামর্শে করেন। জানে, ওদের বলেছি, কিন্তু ওরা বিশ্বাস করে না। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর কি আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে? জি না। আশ্চর্য তো। আমি নিজেও খুব আশ্চর্য হয়েছি। আজ সন্ধ্যা থেকে ঘর অন্ধকার করে শুয়েছিলাম। সে থাকলে অবশ্যই কথা বলতো। সে নেই। আশরাফুজ্জামান সাহেব, এমনও তো হতে পারে যে তিনি কোনো কালেই ছিলেন না। আপনার অবচেতন মন তাঁকে তৈরি করেছে। হতে পারে না? আশরাফুজ্জামান সাহেব জবাব দিলেন না। মাথা নিচু করে হাঁটতে লাগলেন। আশরাফুজ্জামান সাহেব, জি। খিদে লেগেছে? জি। আসুন খাওয়া দাওয়া করি। আপনি খান। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আমি এখন বাসায় চলে যাব। আপনার সঙ্গে ঘুরতে ভালো লাগছে না। আপনাকে আমি পছন্দ করতাম, কারণ আমার ধারণা ছিল আপনি আমার স্ত্রীর কথা বিশ্বাস করেন। আপনার স্ত্রীকে বিশ্বাস করি বা না করি, আপনাকে তো করি। সেটাই কি যথেষ্ট না? না। আশরাফুজ্জামান সাহেব হন হন করে এগুচ্ছেন। আমার খুব মায়া লাগছে। রাগ ভাঙিয়ে ভদ্রলোককে রাতের ট্রেনে তুলে দেয়া যায় না? তুরনা নিশিথায় তুলে দেব। সেই ট্রেন চিটাগাং পৌঁছায় ভোর রাতে। আশরাফুজ্জামান সাহেব ট্রেন থেকে নেমে দেখবেন স্টেশনে তাকে নিতে মেয়ে এবং মেয়ে জামাই দাঁড়িয়ে আছে। বাস্তবের সব গল্পের সুন্দর সুন্দর সমাপ্তি থাকলে ভালো হয়। বাস্তবের গল্পগুলির সমাপ্তি ভালো না। বাস্তবের অভিমানী বাবাদের নিজেদের অভিমান এত সহজে ভাঙে না। রূপকথার মতো সমাপ্তি বাস্তবে হয় না। আশরাফুজ্জামান সাহেব, 1 সেকেন্ডের জন্য দাঁড়ান তো। আশরাফুজ্জামান সাহেব দাঁড়ালেন। আমি দৌড়ে তাকে ধরলাম। চলুন, আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিই। দরকার নেই, আমি বাসা চিনে যেতে পারবো। আপনার জন্য বলছি না, আমি আমার নিজের জন্যে বলছি। আমার একটা সমস্যা হয়েছে। আমি একা একা রাতে হাঁটতে পারি না, ভয় পাই। আশরাফুজ্জামান সাহেব শান্ত গলায় বললেন, চলুন যাই। আমরা হেঁটে হেঁটে ফিরছি, কেউ কোনো কথা বলছি না। আশরাফুজ্জামান সাহেবের গাল চকচক করছে। তিনি কাঁদছেন। কান্না ভেজা গালে চাঁদের ছায়া পড়েছে। চোখের জলে চাঁদের ছায়া আমি এই প্রথম দেখছি। অদ্ভুত তো, ভেজা গালে চাঁদের আলো নিয়ে কোনো কবিতা লেখা হয়েছে? কোনো গান? আশরাফুজ্জামান সাহেব, জি। মেয়ের উপর রাগ কমেছে? ওর উপর আমার কখনো রাগ ছিল না। আচ্ছা হিমু সাহেব, আজ কি পূর্ণিমা? জি না, আজ পূর্ণিমা না। পূর্ণিমার জন্যে আপনাকে আরও 3 দিন অপেক্ষা করতে হবে। আশরাফুজ্জামান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একা একা জীবনটা কিভাবে কাটাবো বুঝতে পারছি না। বিষ খেয়ে মরে গেলে কেমন হয় বলুন তো? মন্দ হয় না। মেয়েটা কষ্ট পাবে। মেয়েটা ভাববে তার উপর রাগ করে বিষ খেয়েছি।
তাকে সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লিখে যাবেন। ভালো মতো সব ব্যাখ্যা করবেন। তাহলেই হবে। তারপরেও কষ্ট পাবে, সেই কষ্ট দীর্ঘস্থায়ী হবে না। দীর্ঘস্থায়ী হবে না কেন? আপনার মেয়ে তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তার সংসারে ছেলেপুলে আসবে। কারো হাম হবে, কারোর হবে কাশি। ওদের বড় করা, স্কুলে ভর্তি করানো, হোমওয়ার্ক করানো, ঈদে নতুন জামা কেনা, অনেক ঝামেলা। দোকানের পর দোকান দেখা হবে, ফ্রকের ডিজাইন পছন্দ হবে না। এত সমস্যার মধ্যে কে আর বাবার মৃত্যু নিয়ে মাথা ঘামাবে? আশরাফুজ্জামান সাহেব হেসে ফেললেন। সহজ স্বাভাবিক হাসি। মনে হচ্ছে তার মন থেকে কষ্টবোধ পুরোপুরি চলে গেছে। হিমু সাহেব, জি, আপনি মানুষটা খুব মজার। মজার মানুষ হিসেবে আপনাকে মজার একটা সাজেশন দেব? দিন। চলুন আমরা কমলাপুর রেল স্টেশনে চলে যাই। আপনি তরুণা নিশিথায় চেপে বসুন। অন্ধকার থাকতে থাকতে চিটাগাং রেল স্টেশনে নামবেন। নেমেই দেখবেন আপনার মেয়ে এবং মেয়ে জামাই দাঁড়িয়ে আছে। মেয়ের চোখ ভর্তি জল। সে ছুটে এসে আপনাকে জড়িয়ে ধরবে। আশরাফুজ্জামান শব্দ করে হাসলেন। আমি বললাম, হাসছেন কেন? আপনার উদ্ভট কথাবার্তা শুনে হাসছি। পৃথিবীটা ভয়ঙ্কর উদ্ভট। কাজেই উদ্ভট কাণ্ড কারখানা মাঝে মধ্যে করা যায়। সবচেয়ে বড় কথা কি জানেন হিমু সাহেব? এখন বাজে রাত 12টা। তরুণা নিশিথা চলে গেছে। আমার মনে হচ্ছে যায়নি, লেট করছে। শুধু শুধু লেট করবে কেন? লেট করবে কারণ এই ট্রেনে চেপে এক অভিমানী পিতা আজ রাতে তার কন্যার কাছে যাবেন। আমি নিশ্চিত আজ ট্রেন লেট। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। কারণ আমি হচ্ছি হিমু। পৃথিবীর রহস্যময়তা আমি জানি। ট্রেন যে আজ লেট হবে এ বিষয়ে আপনি বাজি ধরতে চান? হ্যাঁ, চাই। বলুন, কি বাজি? ট্রেন যদি সত্যি সত্যি লেট হয় তাহলে আপনি সেই ট্রেনে চেপে বসবেন। আশরাফুজ্জামান সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। মনে হয় ঠিক বুঝে উঠতে পারছেন না কি করবেন। আমি বেবি ট্যাক্সির সন্ধানে বের হলাম। দেরি করা যাবে না। অতি দ্রুত কমলাপুর রেল স্টেশনে পৌঁছতে হবে। আন্তনগর ট্রেন অনন্তকাল কারো জন্য দাঁড়িয়ে থাকে না। ট্রেন লেট ছিল। আমরা যাবার 15 মিনিট পর ট্রেন ছাড়ল। চলন্ত ট্রেনের জানালা থেকে প্রায় পুরো শরীর বের করে আশরাফুজ্জামান সাহেব আমার দিকে হাত নাড়ছেন। তার মুখ ভর্তি হাসি, কিন্তু গাল আবারও ভিজে গেছে। ভেজা গালে স্টেশনের সরকারি ল্যাম্পের আলো পড়েছে। মনে হচ্ছে চাঁদের আলো। ঘুম ভাঙতেই প্রথম যে কথাটা আমার মনে হলো তা হচ্ছে আজ পূর্ণিমা। ভোরের আলোয় পূর্ণিমার কথা মনে হয় না। সূর্য ডোবার পরই মনে হয় রাতটা কেমন হবে। শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? আমি অন্যদের মতোই দিনের আলোয় চাঁদের পক্ষ নিয়ে ভাবি না। কিন্তু আজ অন্য ব্যাপার। আজ রাতের চাঁদের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ মধ্যরাতে আমি সেই বিশেষ গলিটার সামনে দাঁড়াবো। লাঠি হাতের ওই মানুষটার মুখোমুখি হব। মিসির আলির ধারণা সে আর কিছুই না, সাধারণ রোগগ্রস্ত একজন মানুষ, কিংবা এক অন্ধ। চাঁদের আলোয় লাঠি হাতে যে বের হয়ে আসে, চাঁদের আলো তাকে স্পর্শ করে না। আমার ধারণা তা না। আমার ধারণা সে অন্য কিছু। তার জন্ম এই ভুবনে না, অন্য কোনো ভুবনে। সে ভুবনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তার জন্ম আলোতে নয়, আদি অন্ধকারে। জানালার কাছে একটা কাক এসে বসেছে। মাথা ঘুরিয়ে সে আমাকে দেখছে। তার চোখে রাজ্যের কৌতূহল। আমি দিনের শুরু করলাম কাকের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে। হ্যালো মিস্টার ক্রো, হাউ আর ইউ? কাক বলল, কা কা। তার ধ্বনির অনুবাদ আমি মনে মনে করে নিলাম। সে বলছে, ভালো আছি। তুমি আজ এত ভোরে উঠেছ কেন? কাঁথা গায়ে শুয়ে থাকো। মানব সম্প্রদায় তোমার জন্ম। তুমি
মহাসুখীজনদের একজন। খাবারের সন্ধানে সকাল থেকে তোমাকে উঠতে হয় না। আমি বললাম, মানুষ হয়ে জন্মানোর অনেক দুঃখ আছে রে পাখি, অনেক দুঃখ। দুঃখের চেয়ে সুখ বেশি। জানি না, আমার মনে হয় না। আমার মনে হয় এই যে তুমি এখন উঠবে, এক কাপ গরম চা খাবে, একটা সিগারেট ধরাবে, এই আনন্দ আমরা কোথায় পাবো? আমাদের তো মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে, তাই বুঝি? হ্যাঁ, তাই। আমি বিছানা থেকে নামলাম, ২ কাপ চায়ের কথা বলে বাথরুমে ঢুকলাম। হাত মুখ ধুয়ে নতুন একটা দিনের জন্য নিজেকে প্রস্তুত করা। আজকের দিনটা আমার জন্য একটা বিশেষ দিন। সূর্য ডোবার আগ পর্যন্ত আমি পরিচিত সবার সঙ্গে কথা বলবো। দিনটা খুব আনন্দে কাটবে। সন্ধ্যার পর দিঘির পানিতে গোসল করে নিজেকে পবিত্র করব। তারপর চাঁদের আলোয় তার সঙ্গে আমার দেখা হবে। হাতে মুখে পানি দিতে দিতে দ্রুত চিন্তা করলাম, কাদের সঙ্গে আমি কথা বলবো। ১. রূপা। আজ তার সঙ্গে কথা বলবো প্রেমিকের মতো। তাকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে কিছুক্ষণ হাঁটাহাঁটিও করা যেতে পারে। এক গাদা ফুল কিনে তার বাড়িতে উপস্থিত হব, রক্তের মতো লাল রঙের গোলাপ। ২. ফুপা ফুপু। তাঁরা কি কক্সবাজার থেকে ফিরেছেন? না ফিরে থাকলে টেলিফোনে কথা বলতে হবে। কক্সবাজারে কোন হোটেলে উঠেছেন তাও তো জানি না। বড় বড় হোটেল সবকটায় টেলিফোন করে দেখা যেতে পারে। ৩. মিসির আলি। কিছুক্ষণ গল্পগুজব করব। দুপুরের খাওয়াটা তার সঙ্গে খেতে পারি। তাকে আজ রাতের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা যেতে পারে। আচ্ছা, দিঘি কোথায় পাবো? ঢাকা শহরে সুন্দর দিঘি আছে না? কাকের চোখের মতো টলটলে পানি। স্যার, চা আনছি। আমি চায়ের কাপ নিয়ে বসলাম। ১ কাপ চা জানালার পাশে রেখে দিলাম। মিস্টার ক্রো যদি খেতে চান খাবেন। আশ্চর্য, কাকটা ঠোঁট ডোবাচ্ছে গরম চায়। কক কক করে কি যেন বলল। ধন্যবাদ দিল বলে মনে হচ্ছে। পশু পাখির ভাষাটা জানা থাকলে খুব ভালো হতো। মজার মজার তথ্য অনেক কিছু জানা যেত। পশু পাখির ভাষা জানাটা খুব কি অসম্ভব? আমাদের এক নবী ছিলেন না, যিনি পশু পাখির কথা বুঝতেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি পাখিদের সঙ্গে কথা বলতেন। কোরআন শরীফে আছে, পিঁপড়েরা তার সঙ্গে কথা বলেছে। একটা পাখিও তার সঙ্গে কথা বলেছিল। পাখির নাম হুদহুদ। সূরা সাদে তার বর্ণনা আছে। হুদহুদ পাখি এসে বলল, আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই, আর আমি সেবা থেকে আসল খবর নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম যে জাতির উপর রাজত্ব করছে। তার সবই আছে এবং আছে একটি বিরাট সিংহাসন। হুদহুদ পাখি বলেছিল সেবার রানীর কথা, কুইন অব দ্য সেবা, বিলকিস। হুদহুদ পাখিটা দেখতে কেমন? কাক নয় তো? কাকটা চায়ের কাপ উল্টে ফেলেছে। তার ভাবভঙ্গিতে অপ্রস্তুত ভাব লক্ষ্য করছি। কেমন আর চোখে আমার দিকে তাকাচ্ছে, যেন বলার চেষ্টা করছে, স্যার, আই অ্যাম সরি, এক্সট্রিমলি সরি, আই হ্যাভ ব্রোকেন দি কাপ। না, ব্রোকেন দি কাপ হবে না। কাপ ভাঙেনি, শুধু উল্টে ফেলেছে। চায়ের কাপ উল্টে ফেলার ইংরেজি কি হবে? রূপাকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। শতাব্দী স্টোর থেকে কিছু টেলিফোন করে দিনের শুরুটা করা যাক। শতাব্দী স্টোরের লোকজন আমাকে দেখে ব্যস্ত হয়ে পড়ল। ৩ জন এসে জিজ্ঞেস করল, স্যার, কেমন আছেন? একজন এসে অতি যত্নে মালিকের ঘরে নিয়ে বসালো। টেলিফোনের চাবি খুলে দিল। আমি বসতে বসতে কফি চলে এলো, সিগারেট চলে এলো। পীর ফকিররা যে কত আরামে জীবনযাপন করেন তা বুঝতে পারছি। শতাব্দী স্টোরের মালিক উপস্থিত নেই, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। হ্যালো, এটা কি রূপাদের বাড়ি? কে কথা বলছেন? আমার নাম হিমু। রূপা বাড়িতে নেই, বান্ধবীর বাসায় গেছে।
এত সকালে বান্ধবীর বাড়িতে যাবে কিভাবে? এখনো ৯টা বাজেনি। রূপা তো ৮টার আগে ঘুম থেকেই উঠে না। বলেছি তো, ও বাসায় নেই। আপনি তো মিথ্যা বলেছেন। আপনার গলা শুনেই বুঝতে পারছি আপনি একজন দায়িত্বশীল বয়স্ক মানুষ। আপনি দিনের শুরু করেছেন মিথ্যা দিয়ে। এটা কি ঠিক হচ্ছে? আপনি চাচ্ছেন না রূপা আমার সঙ্গে কথা বলুক। সেটা বললেই হয়, শুধু শুধু মিথ্যা বলার প্রয়োজন ছিল না। স্টপ ইট। ঠিক আছে স্যার, স্টপ করছি। রূপাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমার মনে হয় আপনাকে জিজ্ঞেস করলেও হবে। আচ্ছা স্যার, চায়ের কাপ উল্টে ফেলার ইংরেজি কি? খট করে শব্দ হলো। ভদ্রলোক টেলিফোন নামিয়ে রাখলেন। তিনি এখন যা করবেন তা হচ্ছে টেলিফোনের প্লাগ খুলে রাখবেন এবং হয়তোবা মেয়েকে কোথাও পাঠিয়ে দেবেন। ভদ্রলোককে প্রচুর মিথ্যা কথা আজ সারাদিনে বলতে হবে। মিথ্যা দিয়ে যিনি দিনের শুরু করেন তাকে দিনের শেষেও মিথ্যা বলতে হয়। আমি ফুপুর বাসায় টেলিফোন করলাম। ফুপুকে পাওয়া গেল। তিনি রাগে চিড়বিড় করে জ্বলছেন। কে? হিমু? আমার তো সর্বনাশ হয়ে গেছে। শুনেছিস কিছু? না। কি হয়েছে? রশিদ হারামজাদাটাকে বাসায় রেখে গিয়েছিলাম। সে টিভি, ভিসিআর সব নিয়ে হাওয়া হয়ে গেছে। আমার আলমিরাও খুলেছে। সেখান থেকে কি নিয়েছে এখনো বুঝতে পারছি না। মনে হয় গয়না টয়না নিয়েছে। না, গয়না নিতে পারবে না। সব গয়না ব্যাংকের লকারে। ক্যাশ টাকা নিয়েছে। তোর ফুপার একটা বোতলও নিয়েছে। খুব দামি জিনিস নাকি ছিল। তোর ফুপা হায় হায় করছে। এই দেখুন ফুপু, সব খারাপ দিকের একটা ভালো দিকও আছে। রশিদ আপনার চক্ষুশূল একটা জিনিসও নিয়ে গেছে। ফাজলামি করিস না। পয়সা দিয়ে একটা জিনিস কেনা। ফ্রিজে আপনাদের জন্যে চিতল মাছের পেটি রান্না করা ছিল না? হ্যাঁ, ছিল। তুই জানলি কি করে? সে এক বিরাট ইতিহাস, পরে বলবো। এখন বলুন, কক্সবাজারে কেমন কাটলো? ভালোই কাটছিল। মাঝখানে সাদেক গিয়ে উপস্থিত হলো। মামলা বিষয়ক সাদেক? হ্যাঁ, দেখ না যন্ত্রণা। তাকে ঠাট্টা করে কি না কি বলেছি, সে সত্যি সত্যি মামলা টামলা করে বিশ্রী অবস্থা করেছে। বেআই বেআইনের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না। ছি ছি। আপনার বেআই বেআইন কেমন হয়েছে? বেআই সাহেব তো খুবই ভালো মানুষ, অসম্ভব রসিক, কথায় কথায় হাসছিলেন। তোর ফুফার সঙ্গে তার খুবই খাতির হয়েছে। 4 জনে মিলে নরক গুলজার করেছে। 4 জন পেলেন কোথায়? ফুফা আর তার বেয়াই 2 জন হবে না? ওদের সাথে 2 ছাগলাও তো আছে, মোফাজ্জল আর জহিরুল। এই 2 জন এখনো ঝুলে আছে? তা আছে বটেই। তবে শোন, ছেলে দুটাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ না। ভালো কাজ কি করেছে? সাদেককে শিক্ষা দিয়েছে। আমি তাতে খুব খুশি হয়েছি। সাদেক সবার সামনে মামলা নিয়ে হইচই শুরু করলো। ওয়ারেন্ট নাকি বের হয়ে গেছে এইসব। আমি লজ্জায় বাঁচি না। কি বলবো কিছু বুঝতেও পারছি না। তখন মোফাজ্জল এসে ঠাস করে সাদেকের গালে এক চড় বসিয়ে দিল। সে কি? খুবই আকস্মিক ঘটনা। আমি খুব খুশি হয়েছি। উচিত শিক্ষা হয়েছে। ছোট লোকের বাচ্চা আমাকে মামলা শেখায়। মোফাজ্জল আর জহিরুল মনে হচ্ছে আপনাদের পরিবারে এন্ট্রি পেয়ে গেছে। এন্ট্রি পাওয়ার কি আছে? সঙ্গে সঙ্গে ঘোরে। মায়া পড়ে গেছে একটা বলতে পারিস। আমাদের সর্বনাশ করলো এই মায়া। আমরা বাস করি মায়ার ভেতর আর চেঁচিয়ে বলি আমাদেরকে মায়া থেকে মুক্ত করো। জ্ঞানের কথা বলবি না হিমু, চড় খাবি। জ্ঞানের কথা না ফুপু, আমার সহজ কথা হচ্ছে মায়া সর্বগ্রাসী। এই যে রশিদ আপনার এত বড় ক্ষতি করলো, তারপরেও সে যখন মিডল ইস্ট থেকে ফিরে আসবে জায়নামাজ, তসবি এবং মিষ্টি তেঁতুল নিয়ে আপনার সঙ্গে দেখা করতে যাবে, আপনি কিন্তু খুশিই হবেন। আপনি হাসি মুখে বলবেন, কেমন আছিস রে রশিদ? ওই হারামজাদাটা কি মিডল ইস্ট যাচ্ছে? হ্যাঁ। তুই এসব জানলি কি করে? কি আশ্চর্য, আমি জানবো না? আমি হচ্ছি হিমু। তুই ফাজিল বেশি হয়েছিস। তোকে ধরে চাপকানো উচিত। হাসছিস কেন?
বাদল এবং আঁখি এরা কেমন আছে? ভালোই আছে। কক্সবাজারে ওরা যে কাণ্ড করেছে, আমার তো লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা। কি করেছে? আরে দিনরাত ২৪ ঘন্টা হোটেলের দরজা বন্ধ করে বসা। আমরা এতগুলি মানুষ এসেছি, সেদিকে কোনো লক্ষ্যই নেই। ডাইনিং হলে সবাই খেতে বসি। ও খবর পাঠায় জ্বর জ্বর লাগছে, আসতে পারবে না। খাবার যেন পাঠিয়ে দেওয়া হয়। আমার পেটের ছেলে যে এত নির্লজ্জ হবে ভাবতেই পারি না। ফুপু, বল, কি বলবি? সত্যি করে বলুন তো, ওদের এই ভালোবাসা দেখে আনন্দে আপনার মন ভরে গেছে না? কি, কথা বলছেন না কেন? আপনাদের যখন বিয়ে হয়েছিল, আপনি এবং ফুপা, আপনারা কি একই কাণ্ড করেননি? আমরা এত বেহায়া ছিলাম না। আমার তো ধারণা আপনারাও ছিলেন। তোর ফুপা অনেক বেহায়াপনা করেছে। বুদ্ধি কম মানুষ তো, বাদ দে ওইসব। না, বাদ দেব না। আপনারা কি ধরনের বেহায়াপনা করেছেন তার একটা উদাহরণ দিতেই হবে। জাস্ট ওয়ান। হিমু, জি ফুপু, তুই এত ভালো ছেলে হয়েছিস কেন বলতো? আমি কি ভালো ছেলে? অবশ্যই ভালো ছেলে। তুই আমার একটা কথা শোন। ভালো দেখে একটা মেয়েকে বিয়ে কর। তারপর তুই বৌমাকে নিয়ে নানান ধরনের বেহায়াপনা করবি। আমরা সবাই দূর থেকে দেখে হাসব। ফুপু রাখি, বলে আমি খট করে রিসিভার রেখে দিলাম। কারণ কথা বলতে বলতে ফুপু কেঁদে ফেলেছেন, এটা আমি বুঝতে পারছি। মাতৃশ্রেণীর মানুষের কান্না ভেজা গলার আহ্বান অগ্রাহ্য করার ক্ষমতা মানুষকে দেয়া হয়নি। সেই আহ্বান এই কারণেই শোনা ঠিক না। মিসির আলী বললেন, আপনার শরীর কি খারাপ? আমি বললাম, জি না। দেখে মনে হচ্ছে খুব শরীর খারাপ। আপনি কি কোনো কারণে টেনশন বোধ করছেন? স্যার, আজ পূর্ণিমা। ও, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আপনি তাহলে ভয়ের মুখোমুখি হতে যাচ্ছেন? জি স্যার। আপনি যদি চান, আমি আপনার সঙ্গে থাকতে পারি। না, আমি চাচ্ছি না। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? জি না। আমার সঙ্গে চারটা খান। খাবার অবশ্যই খুব সামান্য, খিচুড়ি আর ডিম ভাজা। খাবেন? জি, খাবো। হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার সাজাই। দুজনের মতো খাবার কি আছে? হ্যাঁ, আছে। খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আজ সকালে ঘুম ভেঙেই মনে হলো দুপুরে ক্ষুধার্ত অবস্থায় আপনি আমার এখানে আসবেন। এইসব টেলিপ্যাথি ব্যাপারের কোনো গুরুত্ব আমি দিই না। তারপরেও দুজনের খাবার রান্না করেছি। কেন বলুন তো? বলতে পারছি না। আমাদের মনের একটা অংশ রহস্যময়তায় আচ্ছন্ন। আমরা অনেক কিছুই জানি, তারপরেও অনেক কিছু জানি না। বিজ্ঞান বলছে, আউট অফ নাথিং নাথিং ক্যান বি ক্রিয়েটেড। তারপরেও আমরা জানি শূন্য থেকেই এই অনন্ত নক্ষত্রবীথি তৈরি হয়েছে, যা একদিন হয়তোবা শূন্যেই মিলিয়ে যাবে। ভাবলে ভয়াবহ লাগে বলে ভাবি না। স্যার, আপনার খিচুড়ি খুব ভালো হয়েছে। ধন্যবাদ। হিমু সাহেব, জি স্যার। আপনি যদি মনে করেন ওই জিনিসটার মুখোমুখি হওয়া ঠিক হবে না, তাহলে বাদ দিন। এই কথা কেন বলছেন? বুঝতে পারছি না কেন বলছি। আমার লজিক বলছে আপনার উচিত ভয়ের মুখোমুখি হওয়া। আবার এই মুহূর্তে কেন জানি মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে মস্ত কোনো বিপদ আপনার সামনে। আমি হাসি মুখে বললাম, এরকম মনে হচ্ছে কারণ আপনি আমার প্রতি এক ধরনের মায়া অনুভব করছেন। যখন কেউ কারো প্রতি মমতা বোধ করতে থাকে, তখনই সে লজিক থেকে সরে আসতে থাকে। মায়া, মমতা, ভালোবাসা যুক্তির বাইরের ব্যাপার। এটা আমার কথা না, আমার বাবার কথা, বাবার বাণী। তিনি তার বিখ্যাত বাণীগুচ্ছ তার পুত্রের জন্য লিখে রেখে গেছেন। আমি কি সেগুলি পড়ে দেখতে পারি? হ্যাঁ, পারেন। আমি বাবার খাতাটা নিয়ে এসেছি, আপনাকে দিয়ে যাব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি কোনোদিন ফিরে না আসি, আপনি খাতার লেখাগুলি পড়বেন। আর যদি কাল ভোরে ফিরে আসি, আপনি খাতা না পড়েই আমাকে ফেরত দেবেন। খুব জটিল শর্ত তো না। না, শর্ত আপনার জন্যে জটিল না, আমার জন্যে জটিল।
মিসির আলি হাসলেন, নরম গলায় বললেন, ঠিক আছে। আমি খাওয়া শেষ করে খাতা তার হাতে দিয়ে বের হলাম। ঘুম পাচ্ছে, পার্কের বেঞ্চিতে শুয়ে লম্বা ঘুম দেব। যখন জেগে উঠব তখন যেন দেখি চাঁদ উঠে গেছে। ঘুম ভেঙে একটু হকচকিয়ে গেলাম। আমি কোথায় শুয়ে আছি? সবকিছু খুব অচেনা লাগছে। মনে হচ্ছে গহীন কোনো অরণ্যে শুয়ে আছি। চারিদিকে শুনশান নীরবতা। খুব হাওয়া হচ্ছে, হাওয়ায় গাছের পাতা কাঁপছে। অসংখ্য পাতা একসঙ্গে কেঁপে উঠলে যে অস্বাভাবিক শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, সেরকম শব্দ। ব্যাপারটা কি? আমি ধর্মর করে উঠে বসলাম, তাকালাম চারিদিকে। না, যা ভাবছিলাম তা না। আমি সরোয়ার্দী উদ্যানের একটা পরিচিত বেঞ্চিতেই শুয়েছিলাম। গাছের পাতার শব্দ বলে যা ভাবছিলাম তা আসলে গাড়ি চলাচলের শব্দ। এত বড় ভ্রান্তিও মানুষের হয়? আকাশে চাঁদ থাকবার কথা না? কই, চাঁদ দেখা যাচ্ছে না তো। পার্ক অন্ধকার। পার্কের বাতি কখন জ্বলবে? ঢাকা মিউনিসিপ্যালিটি পূর্ণিমার রাতে শহরের সব বাতি জ্বালায় না? চাঁদই তো আছে, সব বাতি জ্বালানোর দরকার কি? এরকম ভাব। পূর্ণিমার প্রথম চাঁদ হলুদ বর্ণের থাকে। আকারেও সেই হলুদ চাঁদটাকে খুব বড় লাগে। যতই সময় যায় হলুদ রং তত কমতে থাকে। এক সময় চাঁদটা ধবধবে সাদা হয়ে আবারও হলুদ হতে থাকে। দ্বিতীয়বার হলুদ হওয়ার প্রক্রিয়া শুরু হয় মধ্যরাতের পর। আজ আমার যাত্রা মধ্যরাতে। আমি আবারও চাঁদ দেখার চেষ্টা করলাম। কি দেখেন? আমি চমকে প্রশ্নকর্তার দিকে তাকালাম। ঝুপড়ির মতো জায়গায় মেয়েটা বসে আছে। নিশিকন্যাদের একজন। যে গাছের গুঁড়িতে হেলান দিয়ে আছে সেটা একটা কদম গাছ। আমার প্রিয় গাছের একটি। রুবিয়েসি পরিবারের গাছ। বৈজ্ঞানিক নাম অ্যান্থোসেফালাস কাদাম্বা। গাছটা দেখলেই গানের লাইন মনে পড়ে। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কি নাম? সে থুহ করে থুতু ফেলে বলল, কদম। আসলেই কি তার নাম কদম? না, সে রসিকতা করছে। কদম গাছের নিচে বসেছে বলে নিজের নাম বলেছে কদম। বিচিত্র কারণে এ ধরনের মেয়েরা রসিকতা করতে পছন্দ করে। পৃথিবী তাদের সঙ্গে রসিকতা করে বলেই বোধহয় খানিকটা রসিকতা তারা পৃথিবীর মানুষদের ফেরত দেয়। তোমার নাম কদম? হ। যখন নারিকেল গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসো তখন তোমার নাম কি হয়? নারকেল? মেয়েটি খিলখিল করে হেসে উঠল। তখন আর তাকে নিশিকন্যাদের একজন বলে মনে হচ্ছে না। 15-16 বছরের কিশোরীর মতো লাগছে, যে সন্ধ্যাবেলায় একা একা বনে বেড়াতে এসেছে। হাসি খুব অদ্ভুত জিনিস। হাসি মানুষের সব গ্লানি উড়িয়ে নিয়ে যায়। আমার নাম সফুরা। সফুরার চেয়ে তো কদম নামটাই ভালো। আচ্ছা যান, আপনার জন্যে কদম। এক একজনের জন্য এক এক নাম। ভালো তো। আপনার ভালো লাগলেই আমার ভালো। মেয়েটা গাছের নিচ থেকে উঠে এসে আমার পাশে বেঞ্চিতে বসে হাই তুলল। মেয়েটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, তারপরেও মনে হচ্ছে দেখতে মায়াকাড়া। কৈশোরের মায়া মেয়েটি এখনো ধরে আছে, বেশি দিন ধরে রাখতে পারবে না। কদম শাড়ি পরে আছে, শাড়ির আঁচলে বাদাম। সে বাদাম ভেঙে ভেঙে মুখে দিচ্ছে। একটু পরে পরে আসমানের দিকে চাইয়া কি দেখেন? চাঁদ উঠেছে কি না দেখি। চাঁদের খোঁজ নিতেছেন কেন? আপনি কি চাঁদ সওদাগর? কদম আবারও খিলখিল করে হাসল। আমি মেয়েটির কথার পিঠে কথা বলার ক্ষমতা দেখে মুগ্ধ হলাম। রাগ হইছেন? রাগ হব কেন? এই যে আপনারে নিয়ে তামাশা করতেছি। না, রাগ হইনি। আমার ভিজিট 50 টাকা। 50 টাকা ভিজিট? হ। ভিজিট দেবার সামর্থ্য আমার নেই। এই দেখো, পাঞ্জাবের পকেট পর্যন্ত নেই। 50 টাকা আপনার কাছে বেশি লাগতেছে? না, 50 টাকা বরং কম মনে হচ্ছে। রমণীর মন সহস্র বৎসরের
সখা সাধনার ধন। আপনার কাছে আসলেই টাকা নাই? না। সত্য বলতেছেন? হ্যাঁ। আর থাকলেও লাভ হতো না। কেন? মেয়ে মানুষ আপনার পছন্দ হয় না? হয়, হবে না কেন? আমার চেহারা ছবি কিন্তু ভালো। আন্ধাইট বইলা বুঝতাছেন না। যখন চাঁদ উঠব তখন দেখবেন। তাহলে বসো, অপেক্ষা করো, চাঁদ উঠুক। আপনার কাছে ভিজিটের টাকা নাই, বইসা থাইকা ফয়দা কি? কোনো ফয়দা নেই। আপনি এইখানে কতক্ষণ থাকবেন? বুঝতে পারছি না। ভালো মতো চাঁদ না ওঠা পর্যন্ত হয়তো থাকব। তাইলে আমি একটু ঘোরান দিয়ে আসি। আসার দরকার কি? আচ্ছা যান, আসব না। আমার ঠেকা নাই। ঠেকা না থাকাই ভালো। বাদাম খাইবেন? না। ধরেন খান, ভালো বাদাম। নাকি খারাপ মেয়ের হাতের জিনিস খান না? কদম আঁচলের বাদাম বেঞ্চিতে ঢেলে দ্রুত পায়ে চলে গেল। আমি বসে বসে বাদাম খাচ্ছি। একটা হিসাব নিকাশ করতে পারলে ভালো হতো। আমি আমার এক জীবনে কত মানুষের অকারণে মমতা পেয়েছি এবং কতজনকে সেই মমতা ফেরত দিতে পেরেছি। মমতা ফেরত দেবার অংশগুলি মনে থাকে, মমতা পাবার অংশগুলি মনে থাকে না। কিছুদিন পর মনেই থাকবে না কদম নামের একটি পথের মেয়ে নিজের অতি কষ্টের টাকায় কেনা বাদাম আমাকে খেতে দিয়েছিল। কিন্তু আমি যখন পথে নামব, ফুটপাতে শুয়ে থাকা মানুষের দিকে তাকাবো, সঙ্গে সঙ্গে মনে পড়বে বস্তা ভাই এবং বস্তা ভাইয়ের পুত্রকে আমি একবার একটা স্লিপিং ব্যাগ উপহার দিয়েছিলাম। আকাশে চাঁদ উঠেছে, হলুদ রঙের কুৎসিত একটা চাঁদ। চাঁদটাকে সাজবার সময় দিতে হবে, তার সাজ সম্পন্ন হোক, তারপর আমি বের হব। এইমাত্র ঘুম থেকে উঠেছি, তারপরেও চোখ থেকে ঘুম যাচ্ছে না। বেঞ্চিতে আবার শুয়ে থাকা যাক। আমি শুয়ে পড়লাম। মশা খুব উৎপাত করছে, তবে কামড়াচ্ছে না। বনের মশারা কামড়ায় না। পার্কের সব বাতি জ্বলে উঠেছে। গাছপালার সঙ্গে ইলেকট্রিকের আলো একেবারে মানায় না। ইলেকট্রিকের আলোয় মনে হচ্ছে গাছগুলির অসুখ করেছে, খারাপ ধরনের কোনো অসুখ। আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? আশ্চর্যের ব্যাপার। আমি অপেক্ষা করছি কদম নামের মেয়েটার জন্যে। সে আসবে, তার সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করব। আলোর অভাবে তার মুখ ভালো করে দেখা হয়নি, এইবার দেখা হবে। সে কোথায় থাকে সে জায়গাটাও তো দেখে আসা যায়। মেয়েটার নিজের কি কোনো সংসার আছে? পাইপের ভেতরে একার এক সংসার, যে সংসার সে খুব গুছিয়ে সাজিয়েছে। পুরনো ক্যালেন্ডারের ছবি দিয়ে চারদিক সাজানো, ছোট্ট ধবধবে সাদা একটা বালিশ, বালিশে ফুল তোলা। অবসরে সে নিজেই সুই সুতা দিয়ে ফুল তুলে নিজের নাম সই করেছে, কদম। না, কদম না, মেয়েটার নাম হলো সফুরা। নামটা কি আমার মনে থাকবে? আজ মধ্যরাতের পর আবারও যদি ফিরে আসি, সফুরা মেয়েটিকে খুঁজে বের করব। তাকে নিয়ে তার সংসার দেখে আসব। কথাগুলি মেয়েটাকে বলে যেতে পারলে ভালো হতো। রাত বাড়ছে, মেয়েটা আসছে না। সে হয়তো আর আসবে না। কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশা ক্রমেই ঘন হচ্ছে। আমি বেঞ্চ থেকে উঠে দাঁড়ালাম। এখন মধ্যরাত। আমি দাঁড়িয়ে আছি গলিটার সামনে। ওই তো কুকুরগুলি শুয়ে আছে। ওরা উঠে দাঁড়িয়েছে। প্রতিটি দৃশ্যই আগের মতো, কোনো বেশ কম নেই। যেন আমি সিনেমা হলে বসে আছি। দেখা ছবি দ্বিতীয়বার আমাকে দেখানো হচ্ছে। ওই রাতে কুকুরগুলির সঙ্গে আমি কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম মনে পড়ছে না। কিচ্ছু মনে পড়ছে না। পড়েছে, মনে পড়েছে। আমি বলেছিলাম, তারপর তোমাদের খবর কি? জ্যোৎস্না কুকুরদের খুব প্রিয় হয় বলে শুনেছি। তোমাদের এই অবস্থা কেন? মনমরা হয়ে শুয়ে আছো? না, এই বাক্যগুলি বলা যাবে না। কুকুররা এখন আর শুয়ে নেই। ওরা দাঁড়িয়ে আছে। তাদের শরীর শক্ত হয়ে আছে। তারা কেউ লেজ নাড়ছে না। তারা হঠাৎ
চমকে উল্টো দিকে ফিরল। এখন আর এদের কুকুর বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে পাথরের মূর্তি। আমি যেন হঠাৎ প্রবেশ করেছি প্রাণহীন পাথরের দেশে, যে দেশে সময় থেমে গেছে। লাঠির ঠক ঠক শব্দ পাওয়া যাচ্ছে। আসছে, সে আসছে। মাথার ভেতরটা টালমাল করছে। ফিসফিস করে কে যেন কথা বলছে। গলার স্বর খুব পরিচিত, কিন্তু অনেক দূর থেকে শব্দ ভেসে আসছে বলে চিনতে পারছি না। চাপা ও গম্ভীর গলায় কে যেন ডাকছে, হিমু, হিমু। বলুন, শুনতে পাচ্ছি। আমি কে বল দেখি। বুঝতে পারছি না। আমি তোর বাবা। আপনি আমার বাবা নন, আপনি আমার অসুস্থ মনের কল্পনা। আমি প্রচণ্ড ভয় পাচ্ছি বলেই আমার মন আপনাকে তৈরি করেছে, আমাকে সাহস দেবার চেষ্টা করছে। এইগুলি তো তোর কথা না রে বেটা, এগুলি মিসির আলির হাবিজাবি। তুই চলে আয়, চলে আয় বলছি। না। শোন হিমু, তুই তোর মার সঙ্গে কথা বল। এইবার আমি একা আসিনি, তোর মাকে নিয়ে এসেছি। কেমন আছো মা? অদ্ভুত করুণ এবং বিষণ্ণ গলায় কেউ একজন বলল, ভালো আছি। মা, শোনো, তোমার চেহারা কেমন আমি জানি না। আমার খুব জানতে ইচ্ছে করে তুমি দেখতে কেমন। তুমি কি জানো, আমার জন্মের পর পর বাবা তোমার সব ছবি নষ্ট করে ফেলেন, যাতে কোনোদিনই আমি জানতে না পারি তুমি দেখতে কেমন ছিলে। এতে একটা লাভ হয়েছে না? তুই যে কোনো মেয়ের দিকে তাকাবি, তার ভেতরে আমার ছায়া দেখবি। মা, তুমি দেখতে কেমন? অনেকটা কদম মেয়েটার মতো। ওকে আমি দেখতে পাইনি। জানি। হেমু শোন, তুই ঘরে ফিরে যা। না। তোর বাবা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। লাঠির ঠক ঠক আরও স্পষ্ট হলো। মার কথাবার্তা এখন আর শোনা যাচ্ছে না। লাঠির শব্দ ছাড়া পৃথিবীতে এখন আর কোনো শব্দ নেই। দেখা যাচ্ছে, কুৎসিত ওই জিনিসটাকে দেখা যাচ্ছে। সেও আমাকে দেখতে পেয়েছে। ওই তো, সে লাঠি উঁচু করল। চাঁদের আলোয় তার ছায়া পড়েনি। একজন ছায়াশূন্য মানুষ। আমি পা বাড়ালাম। কুকুররা সরে গিয়ে আমার যাবার পথ করে দিল। আমি এগুচ্ছি, আর মাত্র কিছুক্ষণ, তারপরই আমি তার মুখোমুখি হব। আচ্ছা, শেষবারের মতো কি চাঁদের দিকে তাকিয়ে দেখব আজ রাতের জ্যোৎস্নাটা কেমন। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস হিমুর দ্বিতীয় প্রহর শেষ পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করলে কৃতজ্ঞ হই। শীঘ্রই নতুন কোনো উপন্যাস নিয়ে আসছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত বিদায়।